নারী খুব ছোট্ট একটি শব্দ, তারপরও এই নারীর টানে আমাদের ছুটে চলা। নারী ছোট শিশু থেকে যখন হয়ে ওঠে বড় হয় সে মা। এই নারী এবং নারীর স্বাস্থ্য রক্ষার জন্য আমরা কাজ করছি, আমাদেরকে কাজ করতে হবে এবং নারীকে সুস্থ রাখতে হবে। নারীর স্বাস্থ্য যেমন আমাদের জন্য জরুরি, ঠিক তেমনিভাবে নারীর প্রতি সহিংসা প্রতিরোধে আমাদের কাজ করাটাও কিন্তু এই মুহূর্তে খুব জরুরি। একজন সুস্থ মা আমাকে উপহার দিতে পারে একটি সুস্থ এবং একটি সুন্দর বাংলাদেশের। আমরা জানি যে এ পর্যন্ত অনেক কাজ হয়েছে নারী স্বাস্থ্যের উন্নয়নের জন্য, তারপরেও দেখছি পুরো পৃথিবী জুড়ে প্রায় 217 মিলিয়ন নারী এই মুহূর্তে পরিবার পরিকল্পনার মতো একটি বড় বিষয় থেকে বেশ অনেকটা দূরে আছে। আমরা প্রতিনিয়তই কথা বলছি নারী স্বাস্থ্যের উন্নয়নের জন্য সাস্টেইন ডেভেলপমেন্ট গোল, কিন্তু সেই জায়গাটিতেও যখন পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলা হয়, বাংলাদেশের নারীদের এখনও চাহিদা প্রায় 12% মতো অপূর্ণ রয়েছে। এবং এক্ষেত্রে যেটিকে বলা হচ্ছে যে আমাদের প্রথম 1 বছরের মধ্যে এই যে চাহিদাটি, সেটি কিন্তু প্রায় 60 থেকে 62% মতো অপূর্ণ রয়েছে। তাহলে এই মুহূর্তে করণীয় কি আছে? আমরা কিভাবেই বা এটিকে বাড়াতে পারি, কিভাবেই বা একটি সুস্থ সুন্দর সমাজ করতে পারি সুস্থ নারী স্বাস্থ্যের মাধ্যমে? যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নারী দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি শারমিন আব্বাসী এবং মূলত আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে নারী স্বাস্থ্য। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন অধ্যাপক সামিনা চৌধুরী, সভাপতি অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ। এছাড়াও আমার সঙ্গে আজকে আছেন অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, মহাসচিব অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ। আমার সঙ্গে আছেন অধ্যাপক পারভিন ফাতেমা, ন্যাশনাল কোঅর্ডিনেটর ফিগো পিপিআইওডি প্রজেক্ট, এবং আমার সঙ্গে আছেন অধ্যাপক ফারহানা দেওয়ান, ন্যাশনাল কোঅর্ডিনেটর ফিগো পিপিআইওডি প্রজেক্ট। এক্ষেত্রে আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, সেই বিষয়গুলো যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা কতটা সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রথমে আমি যুক্ত হচ্ছি অধ্যাপক পারভিন ফাতেমা আপনার সঙ্গে। আসলে যে বিষয়টি আমরা জানতে চাই সেটি হচ্ছে যে এই যে একটি নারী, তার একটি অধিকারের মধ্যে রয়ে গেছে জন্ম নিয়ন্ত্রণের যে বিষয়টি আছে, এবং আমরা যেটিকে বলি যে বার্থ রাইট, এটিও একটি নারীর অধিকার। ঠিক সেই জায়গাটিতে এই মুহূর্তে বাংলাদেশের চিত্রটি কি আছে? অধ্যাপক পারভিন ফাতেমা। অধ্যাপক পারভিন ফাতেমা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি তাহলে একটু সামিনা চৌধুরী আপনার কাছে যাচ্ছি। অধ্যাপক সামিনা চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, আমি আসলে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের আসলে আমাদের যেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা যেই আমাদের কন্ট্রাসেপশনের যে চিত্রটি আছে, সেটি আপনারা কি দেখছেন? তুমি কি আমাদেরকে এখন প্রশ্ন করছো? জি, অধ্যাপক পারভিন ফাতেমা। আচ্ছা, আমরা জানি যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জীবন বাঁচায়। আর আমাদের বর্তমানে স্বাস্থ্য সূচকে কিন্তু আমাদের অর্জন অনেক, কিন্তু তারপরও আমাদের 1 লাখ ডেলিভারিতে আমাদের প্রায় 173 মা মারা যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টের ব্যাপার। এবং এখানে আমরা কি করতে পারি? পরিবার পরিকল্পনা পদ্ধতি কিন্তু, যেহেতু বললাম যে জীবন বাঁচায়, এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মাদেরকে ভালো রাখতে পারবো। এবং আমরা এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের বুঝতে হবে। আমাদের বর্তমানে কি অবস্থা? আমাদের মোট প্রজনন হার, মানে টোটাল ফার্টিলিটি রেট বাংলাদেশে এখন বর্তমানে 2.3 আছে, যেটাকে আমাদের 2022 সনের মধ্যেই কিন্তু 2.2 নিয়ে আসতে হবে। তো আমাদের কিন্তু অনেক কিছু করণীয় আছে। আমাদের কাউন্সেলিং করতে হবে, আমাদের মানুষকে পদ্ধতি সম্বন্ধে জানাতে হবে এবং তাদেরকে পদ্ধতি গ্রহণ করতে সহযোগিতা করতে হবে। আর যেটা দরকার সেটা হলো যে আমরা জানি যে আমাদের কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, তার মানে পদ্ধতি গ্রহীতার হার বর্তমানে হলো 62%, কিন্তু আমাদেরকে এই হারটাকে বাড়িয়ে 75-এ চলে আসতে হবে এবং আমাদের হাতে বেশি সময় নাই। আমাদের 2022-এর মধ্যে এই কাজটা করতে হবে।
আরো যেটা উল্লেখযোগ্য যে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি যেগুলো সেগুলোর হারটা বাড়াতে হবে আমাদের। কিন্তু অধ্যাপক পারভীন স্বল্পমেয়াদী ফাতেমা হার একটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি ন্যাশনাল কোঅর্ডিনেটর ওজিএসবি ফিগো পিপি আইওডি প্রজেক্ট, এটি তো ইন্টারন্যাশনালি একটি প্রজেক্টের সাথে বাংলাদেশের অবস্ট্যাটিক্যাল সোসাইটির সমন্বয় প্রজেক্টটি রান করছে। এক্ষেত্রে আসলে এটি কেন শুরু হলো বা এই ধরনের প্রজেক্টের মূল উদ্দেশ্যটিই বা কি থাকে? আমরা আসলে তোমার প্রশ্নটা বুঝতে পারছি না তো, যাই হোক, তুমি কি আবার প্রশ্নটা বলবে? আমি আবারও আসবো আপনার কাছে। আমি অধ্যাপক সামিনা চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই ধরনের সমন্বয় করে একটি প্রজেক্ট নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য থাকে, এটি আসলে মূলত কেন করা হয়েছে এবং এর পেছনে আসলে মূল কোন কাজগুলো আপনারা করেছেন? তুমি কি আমাকে বলছো? জি, অধ্যাপক সামিনা চৌধুরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্ন আসলে খুব ভালো বোঝা যাচ্ছে না, তারপরে আমি যেটুকু বুঝতে পেরেছি যে পারভীন ফাতেমা যেটা দিয়ে শুরু করেছিলেন সেখান থেকে যদি আসি, যে আমাদের পদ্ধতি গ্রহণের হারটা আমাদের বাড়াতে হবে, না হলে আমরা 2022 সালের মধ্যে 2.2 যেটা টিএফআর বলা হচ্ছে সেখানে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর এখানে যেটা বলা হয়েছে যে এই পদ্ধতিটা তাহলে আমাদের বাড়ানোর জন্য আমাদের কি কি করতে হবে, সেখানে একটা বিষয় রয়ে গেছে যে কাউন্সিলিং, যেটা হচ্ছে একজন নারীর অধিকার। আমি বলবো যে সেটা একটা পদ্ধতি সে গ্রহণ করবে, তাহলে সেটা সম্বন্ধে তাকে তো জানতেই হবে। সে যদি সেটা সম্বন্ধে ভালোভাবে না জানে তাহলে তার তো গ্রহণ করার মতন মানসিকতাও হবে না, আর যদি কোনো সমস্যা হয় তখন সে সেটাকে গ্রহণ করতে পারবে না। কাজেই একটা মূল বিষয় কিন্তু যে পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে, সেই গ্রহণ করার জন্য মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। সেই মন মানসিকতা তৈরি করার জন্য আমার কিন্তু কাউন্সিলিং এর বিরাট একটা প্রয়োজনীয়তা রয়ে গেছে। এটা ছাড়া কিন্তু পরিবার পরিকল্পনা পদ্ধতি কোনোভাবেই সফল হবে বলে আমার মনে হয় না। জি, সেটা ঠিক আছে, কিন্তু পরিবার পরিকল্পনায় কাউন্সেলিং যদিও দরকারি, কিন্তু সেক্ষেত্রে কি আসলে খুব বেশি কাউন্সিলড হচ্ছে আমাদের নারী যারা আছে? আমরা কি সেভাবে করতে পারছি? একেবারে যে হয়নি সেটা আমি বলবো না, কিন্তু আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তবে তুমি তো জানোই যে আমাদের যে কোভিড সিচুয়েশন হওয়ার পরে, আমি একটা তোমাকে পরিসংখ্যান দিই, তার আগে আমাদের যে অবস্থা ছিল সেটা যে অপূর্ণ চাহিদার কথা যেটা বলেছিল 12 ছিল। এখন দেখা গেছে যে এই কোভিড সিচুয়েশনে এই অবস্থায় যদি আমরা খুব ভালো চেষ্টা করি তারপরেও কিন্তু অপূর্ণ চাহিদা বাড়বেই, এবং সেটা দেখা যাচ্ছে যে 16% বেড়ে যাবে। আর যদি আমরা একেবারেই না দিতে পারি তাহলে কিন্তু 21 বেড়ে যাবে, 21 জি, পর্যন্ত অনেক বেড়ে যাবে, এটি আসলে চিন্তা করা হচ্ছে। আপনার কাছে আমি আবারও আসবো অধ্যাপক সালেহা বেগম চৌধুরী। আমরা তো সাধারণত পরিবার পরিকল্পনা বলতে বুঝি যে এটি আসলে আগেই নেওয়া হয়, কিন্তু প্রসব পরিবর্তী পরিবার পরিকল্পনা এবং সাথে সাথেই অর্থাৎ বাচ্চা ডেলিভারির সাথে সাথে এক ধরনের পরিবার পরিকল্পনার প্রসঙ্গটি আপনারা নিয়ে এসেছেন। এটি আসলে মূলত আপনারা কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, আসলে আমরা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতিটাকে নিয়ে অনেকদিন ধরে কাজ করছি। আমরা যেটা পিপিআইডি একটা প্রজেক্ট, এবং সেই প্রজেক্টের মাধ্যমে আমরা অনেক সফলতাও লাভ করেছি। তবে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি আমরা তাকেই বলি যেটা প্রসবের পর থেকে পরবর্তী 1 বছর পর্যন্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করাকে বলে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা। তবে যেটা শারমিন তুমি আগেই বলেছো যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার এখনো 60% অপূর্ণ চাহিদা রয়ে গেছে, তো যেটা অন্যান্য স্বাভাবিক সময়ের চাইতে প্রায় 6 গুণ বেশি। সুতরাং আমাদেরকে এই প্রসব পরবর্তী পরিবারের পরিকল্পনাকে আমাদের কার্যকরী করতে হবে। সেটার জন্য আমাদের অবশ্যই জনসচেতনতার প্রয়োজন আছে, বিশেষ করে যিনি নিবেন তিনি এবং পরিবারের সবাই। এবং আমাদের অনেকগুলো উপযোগী পদ্ধতি রয়েছে যেটা হয়তো আমাদের আলোচনার মধ্যে এর মাধ্যমে আজকে আসবে। তো সেই সব পদ্ধতিগুলো আমাদের আসলে সাধারণ মানুষের জানা উচিত, এবং এটা কিভাবে গ্রহণ করবে বা কিভাবে নিবে সেটার জন্য, এবং যেন তারা এই পদ্ধতিতে গ্রহণ করার জন্য এগিয়ে আসে। সেই জি, আমরা বুঝতে পেরেছি আপনি যেটি বলতে চাচ্ছেন। অধ্যাপক ফারনাদন, আপনার কাছে যে কথাটি জানতে চাই আমি, এই যে প্রসব পরিবর্তী আইইউডি শব্দটা আপনারা ব্যবহার করছেন এবং বেশ বড়সড়ভাবে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে এটি নিয়ে আপনারা কাজ করেছেন, তো এই প্রসব পরবর্তী আইইউডি বলতে আমরা কি বুঝি? এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমি নিব, তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি।
প্রিয় দর্শক, যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নারীতে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগতম। আপনারা দেখছেন যমুনা টিভির বিশেষ আয়োজন নারী। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটি জানতে চাচ্ছিলাম অধ্যাপক ফারহানা দেওয়ান আপনার কাছ থেকে, এই যে ফিগো পিপিআইওডি একটি প্রজেক্ট নিয়ে পুরো বাংলাদেশ জুড়ে আপনারা কাজ করেছেন এবং করে যাচ্ছেন, কিন্তু আসলে এই যে আইইউডি, এটি আসলে বিষয়টি কি, এটি বা সাধারণ নারীকে আপনারা বুঝিয়েছেন কিভাবে? ধন্যবাদ শারমিন তোমার প্রশ্নের জন্য। প্রসব পরবর্তী আইইউডি বলতে আমরা বুঝি আইইউডি মানে ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস, জরায়ুর ভিতরে একটি ছোট্ট একটি ডিভাইস যেটি কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে, সেটাকে স্থাপন করা হয় ডেলিভারির পরপর। এবং দেখা যায় যে এটি কাজ করে 8 থেকে 10 বছর মেয়াদী একটি পদ্ধতি। এবং দেখা যাচ্ছে যেটা সুবিধা সেটা হলো যেহেতু মারা আমাদের কাছে আছেন, ওনাদেরকে ডেলিভারির পরে যদি আমরা দিয়ে দিই, এটা কমপ্লায়েন্স অনেক বেশি। আগে এটা ছিল না। আগে দেখা যেত ওনারা ডেলিভারি পরে চলে যেতেন, আবার আসতেন, তখন 6 সপ্তাহ পরে ওনাদের সবাইকে আমরা এটা দিতে পারতো না। সেক্ষেত্রে একটি অভিনব পদ্ধতি এবং এটি খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি, যেটা আমরা করে খুবই মনে করছি যে আমরা খুব ইফেক্টিভ একটা জিনিস। কিন্তু অধ্যাপক ফারহানা দেওয়ান, একটি ভয় সবার মনে আছে, সেটি হচ্ছে যে জি অধ্যাপক ফারহানা দেওয়ান, একটি ভয় অনেকের মনে আছে যে জাস্ট ডেলিভারির পরেই আমি একটি আইইউডি পরে নিব, এটি আসলে আমার জরায়ুকে ফুটো করে দিতে পারে কিনা, কিংবা আমার ব্লিডিং বাড়তে পারে কিনা, এই ধরনের কিছু ভয় কিন্তু সাধারণ নারীদের মনে থেকেই যায়। সেটি আপনারা কিভাবে দূর করেছেন? অ্যাকচুয়ালি এটা সত্যি কথা কি, আমি একটু আগে বলেছি একবার অভিনব মানে এই প্রপার্টিটা আগে আমাদের এটা ধারণা ছিল না যে এটা ডেলিভারি পর দেওয়া যায়। আমরা ডেলিভারি পর অপেক্ষা করতাম, কারণ এটাকে তৈরি করা হয়েছে একটা নর্মাল ইউট্রাসের জন্য। নর্মাল ইউট্রাস 7.5 সেন্টিমিটার, 3.5 ইঞ্চির মতো লম্বা, কিন্তু ডেলিভারি পরে তো ইউট্রাসটা একটু বড় হয়ে যায়। এর জন্য আমরা আগে একটা ধারণা করা হতো যে দিলে এটা পড়ে যেতে পারে, কাজ নাও করতে পারে। কিন্তু গবেষণা করে দেখা গিয়েছে যে এটা যদি আমরা জরার মধ্যে স্থাপন করে দেই, আস্তে আস্তে জরাও ছোট হতে থাকে, কিন্তু এটা জায়গা মতোই থাকে। এবং কিছু ক্ষেত্রে হালকা ব্লিডিং হতে পারে, সেটা চিকিৎসা আছে, কিছু সাইকেল পরে এটা ঠিকও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আসলে ভয়ের কিছু নেই। অধ্যাপক পারভিন ফাতেমা, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এটি নিয়ে তো একেবারে ওয়াইড রেঞ্জে পুরো বাংলাদেশ জুড়ে আপনি কাজ করেছেন, কিন্তু আসলে সাড়া কেমন পেয়েছেন? যেভাবে সাড়া পেয়েছেন, আপনারা কি সন্তুষ্ট? হ্যাঁ, আমরা আসলে প্রথমে যখন শুরু করলাম, ফিগো ওজিএসবি একটা প্রোগ্রাম নিল, এবং এই প্রোগ্রামটা 2015 থেকে আমরা কিন্তু শুরু করেছি। প্রথমে যেটা আমাদেরকে করতে হয়েছে যে আমাদেরকে কাউন্সিলর তৈরি করতে হয়েছে, কারণ পদ্ধতির সম্বন্ধে ভীতি ছিল, পদ্ধতির সম্বন্ধে মানুষ জানতো না এটা যে একটা খুব কার্যকর পদ্ধতি, এবং তাকে বারবার ফিরে আসতে হবে না হাসপাতালে, এবং তার সময়টা বেঁচে যাবে, এই জিনিসগুলো বোঝা। এবং যে মুহূর্তে সে নিয়ে গেল সেই মুহূর্ত থেকে সে কিন্তু প্রোটেক্টেড, তার কিন্তু কোনো আবার একটা সন্তান নিয়ে বা অ্যাবর্শনের চিন্তা করে আসতে হবে না, আনওয়ান্টেড প্রেগন্যান্সি তার আর হওয়ার সুযোগটা নাই। এই যে এবং এটা আমরা দেখেছি যেটা আসলে কোনো অনেক খুবই ভালো একটা পদ্ধতি, কোনো কমপ্লিকেশন হয় না, এবং আমাদের এতগুলো ইনসার্শন হয়েছে তার মধ্যে একটা পারফোরেশন হয়নি। তার মানে এই সময়টা জরায়ুর মাংসপেশিগুলো বেশ মোটা হয়ে যায়, এবং যার জন্য এটা পারফোরেশন করে না। কিন্তু অধ্যাপক পারভিন ফাতেমা, একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। জি, যেটা আমরা কিন্তু সারা বাংলাদেশকে কভার করেছি। প্রথমে 6টা ইনস্টিটিউটে আমরা শুরু করলাম, কারণ আমাদের দরকার ছিল কাউন্সিলরদেরকে ট্রেনিং দেওয়া। আর এটা যেহেতু একটা স্কিল বেসড পদ্ধতি, আমাদের ডাক্তারদেরকে তৈরি করা, তাদের মাস্টার ট্রেনার হিসেবে তৈরি করা, এবং তারপরে পদ্ধতি সম্বন্ধে আমরা কিন্তু সারা বাংলাদেশেই বলতে গেলে গেছি। এবং শুধু আমরা না, ডাক্তাররা না, গাইনোকোলজিস্টরা, আমরা এর পাশাপাশি যেটা করেছি সেটা হলো মিডওয়াইফ ফ্যাকাল্টি, মিডওয়াইফারি আমাদের কিন্তু লেবার রুম কভার করবে, এদেরকে যাতে এরা নর্মাল ডেলিভারির পরে এই প্রযুক্তিটা ঠিক মতো দিতে পারে। সেটার জন্য আমরা কি করলাম, আমরা গভর্নমেন্টের 38টা ইনস্টিটিউটের যারা টিচার তাদেরকে কিন্তু আমরা এই পদ্ধতির সম্বন্ধে কিন্তু কভারেজে আপনি কোনো পার্থক্য পেয়েছেন ঢাকা এবং ঢাকার বাইরে? যে ঢাকার মানুষ এটি বেশি নিয়েছে, ঢাকার বাইরে যারা এটি কম নিয়েছে, এই কভারেজে কোনো পার্থক্য কি আপনি দেখেছেন কিনা? এর
মধ্যে আমাদের যেরকম আমরা যখন পদ্ধতিটা নিয়ে শুরু করলাম তখন আমরা কিন্তু সিলেকশন করলাম মানে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই ব্যবস্থাটার সিলেট এবং চিটাগং ডিভিশন। জি। আমরা এই দুটা ডিভিশন নিয়েছি এবং পাশাপাশি খুলনা, যেটার প্রত্যেকটা সূচি কিন্তু খুব ভালো, সেটাকেও নিলাম। জি। এবং করতে গিয়ে দেখলাম খুলনা কিন্তু সত্যি এগিয়ে আছে। খুলনায় নেওয়ার মানে মানুষের ডাক্তারের কথা বেশি শুনে মনে হয়, এবং তারা পদ্ধতি মানে এডুকেশন কি আছে কি হয়তো আছে, জি। যার জন্য তারা খুলনা এগিয়ে আছে। কিন্তু জি, বেশি নিয়েছে। আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। অধ্যাপক সামিনা চৌধুরী, এই যে কাউন্সিলর গড়ে তোলার বিষয়টি আপনারা বারবার বলছেন, এই দক্ষ কাউন্সিলর তৈরি করার বিষয়ে ওজিএসবি আসলে কিভাবে কাজ করেছে? আচ্ছা, প্রথমে আমরা যেটা করেছি সেটা হলো যে কাউন্সিলর কয়েকজনকে নন মেডিকেল পার্সনকে আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করে তাদেরকে কিন্তু ট্রেনিং দিয়েছি, এবং আমরা বারবার ট্রেনিং দিয়েছি। এবং ট্রেনিং দিতে গিয়ে যেটা আমাদের মানে আমরা বুঝতে পেরেছি, কারণ যখন কাউন্সিলররা পেশেন্টদের সঙ্গে কথা বলে, অ্যাগ্রি করে মাত্র 10%, যে হ্যাঁ ঠিক আছে পিপিআইডি আমার পছন্দের একটা পদ্ধতি হতে পারে, কারণ তার পছন্দ তাকে মানে স্বীকার না করলে তো তাকে আমরা দিতে পারবো না। এই কাউন্সিলর গুলোকে আমরা সিলেক্ট করার পরে বারবার ট্রেনিং দিয়ে যেটা আমরা বুঝতে পেরেছি, ট্রেনিং এর পরবর্তীতে যেটা হয়েছে, আমাদের মহিলা মারা পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং তারা প্রথম দিকে খুলতে আসতো যে না আচ্ছা। আমার স্বামী চাচ্ছে না, অমুক হচ্ছে, আমার শাশুড়ি বলছে যে এটা কি নিয়ে আসছো, আমার জরায়ু ফোটা হয়ে যাবে। জি। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে না, এই তারা এটি নিয়েছে। জি, কাউন্সিলরদের ট্রেনিং এর কারণে আমাদের কিন্তু পদ্ধতিটা মহিলারা রাখার জন্য তৈরি হয়ে গেছে। জি, আমি তো আবার এখন আসবো আপনার কাছে অধ্যাপক পারভিন ফাতেমা। অধ্যাপক সামিনা চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? অধ্যাপক সামিনা চৌধুরী, জি, আমি আসলে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে এই যে নারী স্বাস্থ্যের উন্নয়নের জন্য আপনি এই মুহূর্তে সভাপতি আছেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, নারী স্বাস্থ্য যেমন একটি জায়গায় আছে, ঠিক তেমনিভাবে নারীর প্রতি যেন সহিংসতা না হয়, যে খবরগুলো ইদানিংকালে আমরা দেখছি, সেটিও তো আসলে বড় একটি বিষয় আছে। সেই জায়গাটিতে আসলে আপনারা এই মুহূর্তে কিভাবে কাজ করছেন? একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু হয়েছে, যেটা তুমি এখন বললে যে নারীর প্রতি সহিংসতা। এটা এত দুঃখজনক একটা বিষয় যে প্রতিদিনই যখন টেলিভিশন খুলি সত্যি মনটা বড় খারাপ হয়ে যায় যে নারী নির্যাতনের ভয়াবহতা দেখে। এবং এই নারী নির্যাতনকে কমাতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং সেটার জন্য আমার কাছে কতগুলো জিনিস মনে হয়। তবে আমি এই মুহূর্তে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিব যে ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি যেটা মেনে ওনারা দিয়েছেন, যে আমরা যেটা দাবি করেছিলাম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটা এখন আমাদের সামনে চলে এসছে। আর সেই সঙ্গে আমি যতদূর জানি যে 6 মাসের মধ্যে যেন এটা কার্যকর করা হয়। এটা যদি কার্যকর হয় তাহলে আমার মনে হয় যে অনেকটাই হয়তো আমাদের সহিংসতা কমে আসবে। কিন্তু আমার কাছে মনে হয় যে শাস্তি দিলাম আর এদিকে নারী ধর্ষণ চলতেই থাকবে, এটা হতে পারে না। আমাকে নারী ধর্ষণ বন্ধ করতে হবে, এটা হয়তো একটা প্রক্রিয়া, কিন্তু আরো অনেক ধরনের প্রক্রিয়া নিতে হবে যেটার মাধ্যমে নারীর প্রতি সম্মানবোধ বাড়ে, নারীকে যেন একটা পণ্য হিসাবে না দেখে, নারী বাইরে বের হলেই যে এটা আমার তার উপরে একটা হামলা করার অধিকার আছে, এই ধরনের মন মানসিকতা ছড়ে আসতে হবে। ঘরে যে নারী আছে তাকে অধস্তন ভাবা যাবে না, তাকে মহিলা বা মানুষ মহিলা হিসাবে না দেখে আমাকে মানুষ হিসাবে দেখতে হবে, তাকেও সেই সম্মানের জায়গাটায় নিয়ে আসতে হবে। পরিবারের মায়ের প্রতি সম্মান, মেয়ের প্রতি সম্মান এবং নারী জাতির প্রতি সম্মান বোধ, এটা কিন্তু পরিবার থেকেই শেখাতে হবে। ছেলেটিকেও শেখাতে হবে, মেয়েটিকেও শেখাতে হবে যে সম্মানটা পাওয়া এটা সব। জি, সেই সম্মানের একটি জায়গায় তো বড় অংশ জুড়ে আছে যে পরিবার পরিকল্পনায় যে চয়েসটি, সেখানেও যেন নারী তার ক্ষমতায়নের যে সুযোগটি আছে সেটি যেন পায়। এই বিষয়ে বিস্তারিত আপনাদের কাছে আবারও শুনবো, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আমাদের আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আবারও স্বাগতম, আপনারা দেখছেন যমুনা টিভির বিশেষ আয়োজন নারী, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন আব্বাসী।
আলোচনার এই পর্যায়ে অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, আপনার কাছে আসলে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে এই যে দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিবার পরিকল্পনার কথা বলা হচ্ছে, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার কথা বলা হচ্ছে, এক্ষেত্রে বিশেষত কোন ধরনের পদ্ধতিগুলোকে আপনারা আসলে সাধারণ নারীদের দ্বারগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন? আমরা আসলে প্রসব পরবর্তী যে পরিবার পরিকল্পনা পদ্ধতি যেগুলো আছে সেটাতে আমরা অলরেডি আমরা বলছি যে আমাদের পোস্টপার্টাম আইইউডি, যেটা ইমিডিয়েট পোস্টপার্টাম আইইউডি যেটা আমরা বলি, সেটা আমরা বলেছি। তাছাড়া আমাদের পদ্ধতিগুলো যদি আমরা বলি, এই ক্ষেত্রে আমাদের ইনজেকশন আছে দীর্ঘমেয়াদী, আমাদের ইমপ্ল্যান্ট আছে, এবং আমরা এগুলোকে আসলে আমরা দীর্ঘমেয়াদী বলছি। এছাড়া আমাদের যেমন প্রোজেস্টেরন অনলি কন্টেনিং পিল আছে এবং কম্বাইন্ড পিল আছে, যেটা অবশ্য আমরা 6 মাসের পরে সাধারণত প্রেসক্রাইব করে থাকি। সাধারণত এগুলি আমরা এই পদ্ধতিগুলোই গ্রহণ করার জন্য পেশেন্টকে বলি। এর মধ্যে ইনজেকশন আছে, ইনজেকশনটাও আছে। জি, আমি আসবো আপনার কাছে আবার। অধ্যাপক ফারহানা দেওয়ান, এই যে মায়েদের কাছে আপনারা এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কিছু বিষয় তো থেকে যায় যে তাদেরকে আপনারা মূলত বলতে চান যে কথাগুলো, যে আপনার এই বিষয়গুলো জানা দরকার মা, সেই জানার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আসলে কি? ধন্যবাদ শারমিন। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা আমরা এই এখন এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের টিভি সেটের সামনে আছেন বা শুনছেন ওনারা তাহলে বুঝতে পারবেন। প্রথম কথা হলো যে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে যেতে চান, বিশেষ করে দীর্ঘমেয়াদী, বিশেষ করে যার দুটো বাচ্চা আছে, ওনারা হয়তো চাবেন না সহসা বাচ্চা নিতে, তার জন্য এটি খুব ভালো পদ্ধতি। আমি একটু আগে একবারও বলেছি 8 থেকে 10 বছর জন্য দেওয়া যেতে পারে। 2 নম্বর কথা হলো ওনাকে ওরাল পিল, যেটা ট্যাবলেট খাবার বড়ির যেসব কমপ্লিকেশন, সেটা হবে না। উনাকে রেগুলার বড়ি খেতে হবে না, উনার হাজবেন্ডকে কোনো কন্ডোম ইউজ করতে হবে না, এবং 5 থেকে 10 বছরের জন্য উনি নিশ্চিন্ত মনে এটা ব্যবহার করতে পারবেন। ওনার যদি কখনো মনে হয় 2 বছর বা 3 বছর পরে যে না উনি একটা প্রেগনেন্সি নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই উনি আমাদের কাছে আসলে আমরা এটা খুলে দিতে পারি এবং তখনই উনি প্রেগনেন্সি নিতে পারবে। এবং যে কথাটা তুমি একবার বলেছিলে, আমি আবার জোর দিয়ে বলতে চাই, সত্যি কথা এই পদ্ধতিটির কোনো সেরকম কমপ্লিকেশন নাই, জ্বরে ফুটে হওয়ার কোনো সম্ভাবনা নেই, অন্য কোনো কমপ্লিকেশন বেশি হয় না। হ্যাঁ, তবে অনেকের একটু ব্লিডিং হয়, সেটার কিন্তু চিকিৎসা আমরা দিয়ে দিই। আমার মনে হয় যে সত্যি কথা যারা আমরা এটা পপুলারাইজ করতে চাচ্ছি এই অনুষ্ঠানে, এই প্রজেক্টের মাধ্যমে, তাছাড়া আমরা আমাদের দেশে এটা সব এখন নতুন করে প্র্যাকটিসও করছি, এবং যেসব মারা এটা নিবেন আমার মনে হয় ওনারা অনেক উপকৃত হবেন এবং এটা নিয়ে ওনাদের একটা ভালো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা উপহার দিব। জি, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক সামিনা চৌধুরী, আপনার কাছে আসলে মূলত যে কথাটি আমার জানার সেটি হচ্ছে যে এই যে ফিগো পিপিআইডি একটি প্রজেক্ট এবং যার মাধ্যমে আসলে আপনারা কাজ করছেন, সেই জায়গাটিতে এটি কিন্তু একটি অধিকারের পর্যায়েও চলে যায় একটি নারীর জন্য। সেই অধিকারের জায়গাটি থেকে আসলে ওজিএসবি কতটুকু রক্ষা করতে পেরেছে বা বোঝাতে পেরেছে একজন নারীকে এবং তার পরিবারকে যে এটি একটি অধিকার এবং নারীকে তার চয়েসের রাইটটি দিতে হবে যেন সে এটি ঠিকভাবে গ্রহণ করতে পারে? অধ্যাপক সামিনা চৌধুরী। একটু আনমিউট করে নেবেন আপনি, অধ্যাপক সামিনা চৌধুরী। অধিকার হয়ে যাচ্ছে। জি, অধিকারের ব্যাপারটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেভাবে চেয়েছি সেটা কিন্তু কোনোভাবেই সেখানে আমরা যেতে পারিনি। এখন এই জায়গাটা আমাদের বিরাট একটা ঘাটতি রয়ে গেছে, যে যেখানে আমাদের কাজ করাটা খুব জরুরি। তার কারণ আমরা দেখি যে যখনই একজন মহিলা সে কিন্তু চায় না, বলে যে আপা আমার কিন্তু 3টা বাচ্চা আছে, ছেলেও আছে মেয়েও আছে, আমি চাই না, কিন্তু আমি 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 আমার স্বামী বা আমার পরিবার বলে যে না আরো ছেলে লাগবে বা এই ধরনের এগুলো যখন কথা বলে, তখন বলে যে তখন কিন্তু আমাদের একটা অসুবিধা হয়ে যায় কি, আমরা মানে স্বামীর অনুমতি ছাড়া, আমাদের যেটা বাংলাদেশে এখনো প্রোগ্রাম আছে যে স্বামীর অনুমতি বা পরিবারের অনুমতি ছাড়া এটা গ্রহণ করা যাবে না। তার কারণ এগুলোর মধ্যে ব্যাপার আছে, যখন সেটা জানবে তখন দেখা যাবে তার উপর সহিংসতা বেড়ে যাচ্ছে, তাকে হয়তো অন্যরকম ভাবে তার উপর একটা অত্যাচার নেমে আসবে। যে জন্য এটা আমাদের প্রোগ্রামে যেটা বলা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনেরই মিলিত সম্মিলিত সম্মতিতে এটা হবে। সেই জায়গায় আপনি চিত্রটি কেমন পেয়েছেন? তাদের হাজবেন্ডরা কেমন সম্মতি দিয়েছে? চিত্রটি আপনার কাছে কেমন আছে?
চিত্রাটি যেটা যেহেতু সম্মতি নিয়ে আমরা করি, সেই জন্য যতগুলো হয়েছে এগুলো অধিকাংশই কিন্তু সেটারই প্রতিফলন। কিন্তু যারা চেয়েছে, যে মেয়েরা চেয়েছে, স্বামী মানে তারা পদ্ধতি চেয়েছে, স্বামী চায়নি, সেই জায়গাটা কিন্তু আসলেই পুরোপুরি ঘাটতি রয়ে গেছে আমি বলবো। তার কারণ আমরা কিন্তু তাদেরকে সেইভাবে হেল্প করতে পারছি না, যেহেতু আমাদের একটা ন্যাশনাল প্রোগ্রামই নেই। আমরা ওইখানে কিন্তু আমরা বলি যে তোমার স্বামীকে নিয়ে আসো, বুঝিয়ে আমরা তার সাথে কথা বলি। কিন্তু এই যে একটি জায়গায় আপনি হার্ডেল ফেস করছেন অধ্যাপক সামিনা চৌধুরী, যে আপনারা এখনো বলছেন যে আমরা সেভাবে করতে পারিনি, তাহলে কি সরকারের সাথে আপনারা বিষয়গুলো নিয়ে আলাপ করেছেন, বা একসাথে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন? এখন মনে করো যে অধিকারের ব্যাপারটা সেইভাবে কিন্তু সত্যি কথা বলতে আমরা সেইভাবে তাদের সাথে এগিয়ে আসিনি। এবং আমার মনে এই একটা জায়গা আছে যেখানে আমাদের মনে হয় যে আরো আমাদের যে নারী সংস্থা, খালি বলবো না, অন্যান্য সংস্থাকে আমাদের সাথে আসতে হবে। তারপর অধিকারের কথা বললেই কিন্তু সারা মানে একটা, যেহেতু আমাদের দেশে এখনো নারীর অবস্থান পুরুষের অবস্থানের সমতা আসেনি, কাজে এই জায়গাটায় কিন্তু একটা কঠিন জায়গা রয়ে গেছে। জি, তাহলে এই কঠিন জায়গাটিতে আসলে এখনো কাজ করা বেশ বাকি আছে এবং আমাদেরকে আরো কাজ করতে হবে। আপনাকে ধন্যবাদ অধ্যাপক সামিনা চৌধুরী। অধ্যাপক পারভিন ফাতেমা, এই প্রজেক্টটি আপনি যখন ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে শুরু করেন, আপনাদের বেশ স্বপ্ন ছিল এটিকে এগিয়ে নেওয়ার জন্য, এটিকে সাফল্য মণ্ডিত করার জন্য। একজন ন্যাশনাল কোঅর্ডিনেটর অফ দ্য ফিগো পিপিআইওডি প্রজেক্ট এর আপনি আসলে সেই স্বপ্নকে কতটুকু পূরণ করতে পেরেছেন? আমরা শুরু করেছিলাম যেখানে শেষে, এখন যখন শেষ করছি, আমাদের শেষ কিন্তু হবে না। আমরা ওজিএসবি, আমরা মহিলা স্বাস্থ্যের জন্য কাজ করছি। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা পরিবার সুখী পরিবার হোক, এবং এখন আমাদের এই কর্মটা দিয়ে যেটা চেয়েছি সেটা হলো মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে যাতে পারে, এবং সংসারে কখন সে সন্তান নিবে সেই জিনিসটা যাতে তার নিজের কন্ট্রোলে থাকে। মহিলাদের প্রাইম অফ লাইফে যে সময়টা তার এডুকেশন লাগবে, যে সময়টা সে কর্মজীবী হবে, যে সময়টা সে নিজের পরিবারের জন্য আর্থিক সহযোগিতাতে হাত বাড়াতে পারবে, সেই সময়টাই কিন্তু সন্তান ধারণ করার একটা নির্ধারিত টাইম। এই সময়টা যদি, কারণ রিপ্রোডাক্টিভ লাইফটার একটা পার্টিকুলার টাইম আছে, এই সময়টায় যদি সে তার এই কখন সন্তান নিবে, কয়টা সন্তান নিবে, স্বামী স্ত্রী মিলে এটা প্ল্যানিংটা যদি না করতে পারে, তাহলে কিন্তু লাইফটা বিষময় হয়ে যেতে পারে। এই জন্যই জন্ম বিতরীকরণটা খুবই দরকারি, এবং আমি আশা করব আমরা যে পর্যন্ত এগিয়েছি এটা চলবে। ওজিএসবির ডিফারেন্ট মেম্বার্সরা, প্লাস শুধু সেটা না, আমাদের মিডওয়াইফরা আমাদের হাত দিয়ে ট্রেন হয়ে গেছে। আমরা যেটা করেছি অ্যাওয়ারনেস ক্রিয়েশনেও কিন্তু আমরা 2,70,000 মহিলাকে এই পদ্ধতি সম্বন্ধে জানাতে পেরেছি। আমরা প্রায় 16,000 মহিলাকে এই পদ্ধতি দিতে পেরেছি, এবং আমাদের ট্রেন পার্সোনাল প্রায় 3,000-এর মতো। তো আমরা এতদিন ধরে যে কাজটা করেছি সেটা আমরা বন্ধ তো করব না। আমরা এখন ফিগো আমাদের সঙ্গে নাই, কিন্তু আমরা তো আছি। আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবেন। জি, ওজিএসবি মেম্বাররা যারা তৈরি হয়েছে, আমরা এই পদ্ধতিটিকে আগিয়ে নেব। আমাদের আশা থাকবে যে আমাদের জনসাধারণ আমাদের পদ্ধতি সম্বন্ধে বুঝতে পারবেন, এবং তাদের কি লাভ এই পদ্ধতিতে আসলে, তাদের নিজেদের লাইফের কন্ট্রোলটা তাদের হাতে চলে আসলো, তারা নিজেরাই নির্ধারণ করতে পারবে। এবং এটা এমন একটা পদ্ধতি যে একটা সন্তান ধারণ করার সঙ্গে সঙ্গে কিন্তু তার আর কোনো কস্টিং নাই, সে কিন্তু ওই সময়ই সবকিছু গুছিয়ে সে। তাহলে এটিকে আমরা আরো সামনের দিকে আসলে এগিয়ে নিয়ে যাব। একদম শেষ পর্যায়ে আমরা আছি। সবার কাছ থেকে আসলে আমি এক লাইনে একটু আমাদের নারীদের জন্য কিছুটা হলেও যেন তারা আরো জেগে ওঠে, তারা যেন নারী স্বাস্থ্যের কথা ভাবে, সে কথা শুনতে চাই। অধ্যাপক ফারহানা দেওয়ান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনার টেক হোম মেসেজ আজকে কি থাকবে আমাদের নারীদের জন্য? আমি নারীদেরকে বলতে চাই, আপনারা নিজেদের অধিকার সম্বন্ধে বুঝবেন, নিজের স্বাস্থ্যের কথা ভাববেন,
এবং জন্ম নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে এবং প্ল্যানিং করতে হবে কটা বাচ্চা নেবেন, সেই অনুযায়ী পদ্ধতিতে যেতে হবে। দীর্ঘমেয়াদী একটি খুব ভালো পদ্ধতি যেটাতে যাওয়া যেতে পারে। সবাইকে জি, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অধ্যাপক সালেহা বেগম চৌধুরী। আপনি কি জানাতে চান আমাদের নারীদের জন্য? আসলে আমরা জানি যে যদি যেহেতু আমরা প্রসব পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বলছি, পরিবারের পরিকল্পনা সম্পর্কে, সেই ক্ষেত্রে এই কথাটা আমি অবশ্যই গুরুত্বের সাথে বলতে চাই যে প্রসব পরবর্তী পরিকল্পনা গ্রহণ করলে মাও শিশুর সুস্থতাকে নিশ্চিত করবে এবং এটাতে পরিবার পরিকল্পনা পদ্ধতির একটা বিশেষ ভূমিকা আছে। একটু এক্সপ্লেইন করবো এখানে। যেহেতু একটা মা তার গর্ভবতী 9 মাস সময় গর্ভকালীন সময় পরে প্রসব করে, এই দুইটারই আসলে তার শরীর এবং মনের উপর একটা ভালো প্রভাব থাকে এবং তার নিজেকে সুস্থ রাখা প্রয়োজন। সাথে সাথে তাকে ওই সময় অ্যানিমিকও থাকতে পারে, তার ইমিউনিটিও কম থাকতে পারে, তার মানসিক অবস্থানও পুরোপুরি সুস্থ না থাকতে পারে। সেই ক্ষেত্রে তাকে কতগুলো দায়িত্ব করতে হয়, যেমন তাকে নিজেকে সুস্থ রাখতে হবে, ব্রেস্ট ফিডিং করাতে হবে, আবার হলো যে বাচ্চাকে সুস্থ রাখতে হবে, সবাইকে সুস্থ রাখার জন্য তাকে কাজ করতে হবে। জি, অধ্যাপক সালেহা বেগম চৌধুরী আপনাকে ধন্যবাদ। অধ্যাপক সামিনা চৌধুরী, একজন সুস্থ মা, একজন সুস্থ সন্তান, একটি সুস্থ বাংলাদেশ, সভাপতি অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ। অনেক দায়িত্ব আপনার কাঁধে, কি অবস্থা? অধ্যাপক সামিনা চৌধুরী, আনমিউট করে নিতে হবে প্লিজ। আমি শেষ কথা যেটা বলতে চাই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জীবন বাঁচায়, মা ও শিশু মৃত্যুকে কমায়। নারীকে আমরা বলবো যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে পরিবারকে সীমিত রাখুন, সন্তানদেরকে সঠিকভাবে মানুষ হিসাবে গড়ে তুলুন, যাতে তারা মাকে, স্ত্রীকে, কন্যাকে সম্মানের চোখে সম্মানিত করতে পারে। জি, তারা যেন সেই জায়গাটায় কিন্তু তাদেরকে, নারীকে মানুষ হিসাবে যেন তারা। জি, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক পারভিন ফাতেমা, একদম শেষ অবস্থায় আমরা আছি আজকের আয়োজনের। আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশের বন্ধ্যাত্ব চিকিৎসার আপনি যেমন একজন পথিকৃৎ, ঠিক তেমনি ভাবে ফিগো পিপিআইওডি নিয়েও আপনি অনেক ওয়াইড রেঞ্জে কাজ করেছেন। নারীরা কিভাবে আসলে আরো একটু বেশি ভালো থাকতে পারে? আচ্ছা, এখন যেহেতু তাদের কন্ট্রোলটা যাতে তারা নিজেরা নেয়, সেটার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। এবং আমাদের পাশাপাশি কিন্তু সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, ফ্যামিলি প্ল্যানিং ডিভিশন কিন্তু কাজ করে যাচ্ছে। আমাদের নারীদের কাছে স্বাস্থ্য ফ্যামিলি প্ল্যানিং ডিভিশনের প্রতিষ্ঠানগুলো খুবই কাছে। তারা যাতে সেখানে যায় এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্বন্ধে বুঝে এবং সেটা নেয়, এবং সেই বিষয়ে আসলে আমরা কাজ করে যাব এবং করতে হবে। জি, অধ্যাপক পারভিন ফাতেমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, নারী স্বাস্থ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের এই বিশেষ আয়োজন নারী। আগামীতে দেখা হবে নারী বিষয়ের আরো বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।